ওরিয়েন্টের নিচে দাগ দাও, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। এই শব্দটা হচ্ছে, ওরিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচ্য। শুনছো প্রাচ্য কখনো? প্রাচ্য মানে কি ইংলিশে কি? ইস্ট। ইস্ট। আমরা যে দেশগুলোতে থাকি ওগুলোকে বলা হয় কি? ওরিয়েন্ট। আর ওদেরটাকে বলা হয় অক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নাকি? অক্সিডেন্ট। আমরা কি বলতো, আমরা অ্যাক্সিডেন্টালি কোথায়? ওরিয়েন্টে জন্মগ্রহণ করছি, অ্যাক্সিডেন্টালি, দুর্ভাগ্যক্রমে না, ঠিক আছে। আর যারা ওরিয়েন্টাল, এই দেখো এখান থেকে আসছে দ্য ওয়ার্ড ওরিয়েন্টাল। লিখো, ওরিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে তাহলে প্রাচ্য। প্রাচ্য মানে কি বলতো? ইস্টার্ন কান্ট্রি। এখন তুমি ইস্টার্ন কান্ট্রি এই কথাটা ইউ উইল রিয়ারলি হিয়ার, দেখবা খুব কম শুনো। কোনটা বেশি শুনো দেখবা? ওয়েস্টার্ন কান্ট্রি না, ইস্টার্ন কান্ট্রি আমরা তেমন শুনি না, আমরা শুনি ওয়েস্টার্ন কান্ট্রি। কেমন? কেন? কারণ তারা আমাদের থেকে সবকিছুতে এগিয়ে গেছে। ইস্টার্ন ওয়েস্টার্ন। একজন বিজ্ঞানীর নাম বলো দেখি তোমার পরিচিত, জানা একজন বিজ্ঞানীর নাম বলো। Tell me about a scientist. Any scientist? নিউটন। তো তুমি নিউটনের নাম ধরো, তারপর এটা শুনছো কিনা দেখো। আর্কিমিডিস শুনছো? ওয়াও, ভেরি গুড। ল্যাভোয়িশিয়ার। তারপর আর এরকম কারো নাম শুনো? মেন্ডেলিফ। মেন্ডেলিফ ও ম্যান্ডেল। মেন্ডেলিফ ওই যে একটা ইয়ে আছে না, মডেল না, কেমিস্ট্রিতে আছে মনে হয়। তাহলে দেখো অলমোস্ট অল সায়েন্টিস্ট যাদের নাম বললাম আমরা, ঠিক, all belong to the Western countries, ঠিক না? They are much more advanced than us. Now we are following them. তো এইখানে এটা হচ্ছে একটা গল্পের অংশ বিশেষ, বলছে arriving in the Orient. অ্যাকচুয়ালি কিন্তু arrive এর সাথে কি বসে? At। কিন্তু এখানে লিখছে কি? ইন দ্য ওরিয়েন্ট। কোথায়? প্রাচ্যে আমার আগমন। কেউ একজন প্রাচ্যে আসছে, এটার কথা আমরা পড়বো যে ওনার অনুভূতিটা কি। লিখো, ডিউরিং দ্য কলোনিয়াল ইরা। নিচে থাকতো কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক। লিখো, ঔপনিবেশিক। কলোনিয়াল অর্থ হচ্ছে ঔপনিবেশিক। তাহলে COLONY, আগে এই ওয়ার্ডটা লিখো, কলোনি। Colony is a noun and adjective is colonial. Colonial is adjective. বলো তো কলোনি অর্থ কি? উপনিবেশ। চমৎকার, ভেরি গুড। এন্ড আমরা once upon a time was the কি? কলোনি না? অফ কি? কাদের? অফ দ্য ব্রিটিশ না? তখন তারা আমাদেরকে কি করেছে বলতো? colonialized. খুব সুন্দর। এবার এটাকে আমরা ভার্ব করলাম। দেখো, colonialized। কেমন? আবার এটাকে যদি নাউন করো কি হবে বলতো? colonialization। বলো, colonialization। দেখো, একই ওয়ার্ড থেকে তুমি প্রত্যেকটা ওয়ার্ডকে বের করতে পারবা। কলোনি হচ্ছে উপনিবেশ, কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক, কলোনিয়ালাইজ মানে কি? উপনিবেশ স্থাপন করা, কলোনিয়ালাইজেশন ঔপনিবেশিকতাবাদ বা যেভাবে কি উপনিবেশটা সরিয়ে দিল। আচ্ছা, তাহলে বলছে ডিউরিং দ্য কলোনিয়াল ইরা। ইরা মানে কি? যুগ, ঔপনিবেশিক যুগ। কত সাল থেকে কত সাল? 1757 to 1947। নিয়ারলি কত বছর দেখো? নিয়ারলি 200 years, একটু 10 বছর কম আছে। The English came to India in great numbers. বুঝছো? ওরা দ্য ইংলিশ জাতি, দেখো জাতি বুঝাতে দা ব্যবহৃত হয় আর ভাষা বুঝাতে দা ব্যবহৃত হয়। তাহলে দা ইংলিশ যেহেতু বলছে তার মানে কি? জাতি। কেম টু কোথায়? ইন্ডিয়া। ইন গ্রেট নাম্বারস মানে কি? প্রচুর পরিমাণে। ব্রিটিশরা কোথায় আসছে? ইন্ডিয়াতে আসছে। ইন্ডিয়া মানে কি? এট দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ আনডিভাইডেড এট দ্যাট টাইম। হিউজ কান্ট্রি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব কি একসাথে? সাবকন্টিনেন্ট বলছি না আমরা এখন, উপমহাদেশ। তখন তো ধরো পুরো ইন্ডিয়াই ছিল একটা সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এখন তো আমরা প্রত্যেকটা দেশ আলাদা হয়ে যাচ্ছে, ডিফারেন্ট। ইংলিশ কেম টু ইন্ডিয়া ইন গ্রেট নাম্বারস। কোথায়? প্রচুর পরিমাণে।
ইন সার্চ অফ ফরচুন, বুঝছো কথাটা? ইন সার্চ অফ কি? ফরচুন। দেখো ইন সার্চ অফ মানে কি? সার্চিং ইজ দ্যাট, দেখো ইন কোয়েস্ট অফ ফরচুন। ইন সার্চ অফ মানে হচ্ছে ইন কোয়েস্ট অফ, ইন কোয়েস্ট অফ অর্থ হচ্ছে, ইন কোয়েস্ট অফ শব্দের অর্থ হচ্ছে কি বলতো? সন্ধানে, লিখো সন্ধানে। ইন সার্চ অফ অর্থ হচ্ছে ইন কোয়েস্ট অফ। ইন কোয়েস্ট অফ ফরচুন, ফরচুন মানে কি? ভাগ্যের অন্বেষণে তারা ইন্ডিয়াতে আসা শুরু করলো। তাহলে আবার বলতো, কলোনিয়াল মানে ঔপনিবেশিক, ইরা মানে কি? যুগ। কত সাল থেকে কত সাল? 1757 to 1947। কারা আসলো? দা ইংলিশ। দা কেন বলতো? জাতি। ভেরি গুড। কেম টু, কোথায়? ইন্ডিয়া। ইন গ্রেট নাম্বারস মানে কি? প্রচুর পরিমাণে। কিসের জন্য? খোঁজে। খোঁজে ইংরেজি কি? ইন সার্চ অফ, অথবা কি আরো স্মার্টলি লিখলে কি? ইন কোয়েস্ট অফ। কিসের সন্ধানে? ফরচুন। ফরচুন মানে কি? মানে ওদের তখন টাকা পয়সা নেই, ওরা আমাদের কাছে আসে। আমরা ছিলাম কি? সুজলা সুফলা শস্য শ্যামলা, মারাত্মক। পুকুরবর্তী মাছ, আর এখন পুকুরবর্তী কি? পোকামাকড়। দেখো, হ্যাঁ। মেনি ইয়াং উইমেন ইন কোয়েস্ট অফ দেয়ার হাজবেন্ড, বুঝছো? ব্রিটেনের কি? সুন্দরী তরুণী গুলা ইন কোয়েস্ট অফ বলা অর্থ কি? সন্ধান কি? হাজবেন্ড, স্বামীর খোঁজে না। অলসো ট্রাভেল টু ইন্ডিয়া, বুঝছো? তাদের বাবা মা তাদেরকে ইন্ডিয়া পাঠাতো কেন? হাজবেন্ড হান্ট করার জন্য। কেমন কি আছে? দেখার জন্য। ওখানে ভালো ভালো ছেলের আসতে যাও, হ্যাঁ, গিয়ে একটা চুজ কর ওখান থেকে। অথবা এরকমও হতে পারে, এই লাইনটা তারা বুঝেছে যে যারা ওখানে বিয়ে করছে ওরা এখানে আসতে হতো হাজবেন্ডদের সাথে, হাজবেন্ডের খোঁজে আসছে, কোথায় চাকরি করতেছে দেখার জন্য আসছে। এটা বলতে পারে। জর্জ ওরেল, তুমি একজন বিখ্যাত ইংলিশ কি বলতো ঔপন্যাসিক, নভেলিস্ট। তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অ্যানিমাল ফার্ম। অ্যানিমাল ফার্ম, এটা হচ্ছে ওনার খুব বিখ্যাত একটা বিখ্যাত বই, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্যাটায়ার। লিখো স্যাটায়ার। এটা লিখে উনি তুমুল জনপ্রিয়তা, হি হ্যাড হিউজ পপুলারিটি, মারাত্মক জনপ্রিয়তা অর্জন করছে। বইটার নাম হচ্ছে অ্যানিমাল ফার্ম। অসম একটা স্যাটায়ার। স্যাটায়ার মানে কি? বিদ্রুপাত্মক কাহিনী, বুঝছো? সেটা তোমরা কখনো ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদি দেখছো কিনা? দেখো ইত্যাদি, ইত্যাদি দেখলে বুঝবা এটা একটা স্যাটায়ার। ওখানে দেখবা কমেডির মাধ্যমে সমাজের কি যে অসঙ্গতি গুলো ওগুলোকে তুলে ধরা হয়। তো এটাও হচ্ছে কি বলতো? স্যাটায়ার। এটা প্রাণীদের মাধ্যমে বড় বড় যুদ্ধের কথা এগুলোকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো জর্জ ওয়েল spent a part of his early life in Burma. তখন মিয়ানমারের নাম ছিল কি? বার্মা। Arriving in the Orient, কালকে যে চ্যাপ্টারটা পড়েছিলাম ঠিক পরের চ্যাপ্টারটা, লেসন 2। আচ্ছা, তো বলছে জর্জ ওরেল spent a part of his early life in Burma. বার্মা, বার্মা শুনছো কখনো? বার্মা থেকে অ্যাডজেক্টিভ করলে কি হয়? বার্মিস। কোথাও দেখছো বার্মিস শব্দটা? কোথায়? আচার। ভেরি গুড। কোথায়? কক্সবাজার গেলে বার্মিস মার্কেট। আর কি বলে? বার্মিস আচার, তারপর বার্মিস সাবান, সবচেয়ে বিখ্যাত বার্মিস লুঙ্গি দেখবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে বার্মা থেকে বার্মিস। নাও এখন এটাকে কি নামে ডাকা হয়? মিয়ানমার। ভেরি গুড। দেন অ্যান ইংলিশ কলোনি। তাহলে কি ইন্ডিয়া বললো, আবার মিয়ানমারের কথা কেন বলবো? উনি চাকরি করতো কোথায়? মিয়ানমার। তো মিয়ানমার কি ইন্ডিয়ার অন্তর্গত? হ্যাঁ, অন্তর্গত। ওই যে বললো ইন্ডিয়া, দেখো ইন্ডিয়ার আন্ডারে ছিল সব। আন্ডারে মানে তো ওটাই সব ইন্ডিয়া, পুরোটা জায়গাটা ভাগ হতো ওদের। তাহলে দেখো বার্মা, নাও মিয়ানমার, দেন এন ইংলিশ কলোনি। এই বার্মাটা, মিয়ানমারটা তখন কি ছিল? ইংলিশ কলোনি ছিল, সার্ভিং অ্যাজ এ পুলিশ অফিসার। তাহলে জর্জ ওরেল কে ছিলেন বলতো? একজন পুলিশ অফিসার। উনি কোথায় আসছিলেন বলতো? বার্মাতে। বেসিক্যালি উনি কি ছিলেন? একজন
লেখক, রাইটার, নভেলিস্ট, কেমন? কিন্তু উনি পুলিশ অফিসার হিসেবে কাজ করেন। ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট, গত ক্লাসে অনেক বুঝেছি এক্সট্রাক্ট, বলতো এক্সট্রাক্ট শব্দের অর্থ কি? নির্যাস। ভেরি গুড। আরেকটা কি? এক্সট্রাক্ট, আরেকটা কি? একটা নির্যাস, কিন্তু এখানে তো নির্যাস না, এখানে হচ্ছে অংশ বিশেষ। লিখো অংশ বিশেষ, মনে আছে এই ওয়ার্ডটা বলেছিলাম, এক্স সিই আর টি, এক্সার্ট। লিখো এক্সার্ট। ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট, পরবর্তী অংশে। ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট, পরবর্তী অংশে। টেকেন ফ্রম হিজ বার্মিজ ডেজ। দেখো টেকেন ফ্রম হিজ বার্মিজ ডেজ মানে কি? তার বইয়ের নাম ছিল কি? বার্মিজ ডেজ। ওইটা থেকে আমরা পরবর্তী অংশটা পাবো, যেটা আমরা পড়বো এখন। উই গেট দ্য পিকচার, আমরা এই ছবিটা পাবো, অফ দ্য জার্নি অফ এ ইয়াং ইংলিশ ওমেন। কি বলতো? একজন তরুণী ইংলিশ মহিলার কি বলতো চিত্রটা পাবো। ওনার নাম কি? এলিজাবেথ। অ্যাক্রস দ্য সি, যিনি সমুদ্র পাড়ি দিচ্ছেন। কি দিয়ে? বাই শিপ। অ্যান্ড হার অ্যারাইভাল, অ্যারাইভাল মানে কি বলো? আগমন। বলো কি? আগমন। কোথেকে আসছে শব্দটা? অ্যারাইভ থেকে, ইন বার্ন। শি হ্যাজ এ টিপিক্যাল, লিখো টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট। খুব সুন্দর। টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট বলতো অর্থ কি? টিপিক্যাল মানে কি বলতো? DYPICAL, এই ধরনের, বৈশিষ্ট্যপূর্ণ, টাইপের না। আর টিপিক্যাল, ধরো তোমার একটা টিপিক্যাল সামার ডে কিরকম শুরু হয়? টিপিক্যাল সামার ডে। অথবা তুমি বললে যে আমার টিপিক্যালি আমি ডে শুরু করি কি বলতো? কোচিং সেন্টারে। your typical activities, conventional, যেটা তুমি সবসময় করো না। What's your typical breakfast? তুমি কি বাসে প্রতিদিন বুফে ব্রেকফাস্ট খাও? মানে 20-25টা আইটেম থাকে, তো একটা চুজ করো না। টিপিক্যালি তুমি বলবো যে টিপিক্যালি আই টেক 2 ব্রেড এন্ড দেন মানে এগ, কেমন, এন্ড কাপ অফ কফি অর টি, রাইট? টিপিক্যালি এটা হচ্ছে আমার টিপিক্যাল ব্রেকফাস্ট। বাট ইফ ইউ গো সামওয়ে, then you have 20 items of breakfast or 30 items of breakfast, buffet breakfast, ঠিক না? That's not your typical activity. বুঝে গেছে? আচ্ছা, তারপরে দেখো নেক্সট কি বলছে। She has a typical colonial mindset. Typical colonial mindset. Mindset মানে typical colonial mindset. Okay? Mindset মানে তোমার কি মানসিক, বলো না, মনস্তত্ব মানে, হ্যাঁ কি বল, মনস্থির। আচ্ছা, মানে মাইন্ডসেট মানে হচ্ছে তোমার মানসিক অবস্থাটা হচ্ছে কলোনি। আচ্ছা, তুমি কখনো অ্যাপ্লিকেশন লিখছো কিনা দেখো। অ্যাপ্লিকেশন আমরা লিখে দেখবা, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। এটাকে বলে কলোনিয়াল মাইন্ডসেট। কেন আমি এরকম লিখবো? আমি একটা জায়গায় একটা অ্যাপ্লিকেশন, আমার ধরো পেট ব্যথা হচ্ছে, আমি টিচারকে বলছি যে আপনি আমাকে ছুটি দিবেন, কিন্তু আমি কিভাবে বলছি দেখো, উইথ ডিউ রেসপেক্ট। ডিউ মানে কি? যথাযোগ্য। রেসপেক্ট মানে কি? শ্রদ্ধা। এবার হাম্বল, হাম্বল মানে কি? দেখো ডিউ রেসপেক্ট বললেই তো তুমি এরকম হয়ে যাচ্ছে। এবার হাম্বল দেখো, আরো কি নেই, সাবমিশন করে গেছো। দেখো আই বেগ টু স্টেট, আমি ভিক্ষা করছি। কি পেট ব্যথা নিয়ে এত কথা কেমনে বেরো? তাহলে এগুলো কারা শিখে গেছে? ইংলিশটা আমাদেরকে শিখে গেছে যে এই ধরনের ফরম্যাটে লিখতে হবে। দেখো মনে হচ্ছে না একদম আগে আগে চাকরিতে বলা হতো, আই উইল লিভ নো স্টোন আনটার্নড ইফ ইউ ব্লেস মি উইথ দিস জব। মানে আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না, কেন আমি এত অযোগ্যতা না, ঠিক না? এখন চাকরির ইন্টারভিউ অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন দেখবা, এখনো আছে অনেক জায়গায়, দেখবা ফ্যাট বডিটা একজন বসবে, দেখবা এরকম চেয়ারের মধ্যে পান খাবে না, দেখলে আর ইন্টারভিউ দিতে 5-6 জনের ওর দিকে এবার তাকাইছে দেখবা না, কেমন একটা বসি নিচ্ছে না। মার্কস লাইন বলে একটা শিপিং কোম্পানি আছে, তো আমার এক ভাই ওখানে চাকরি করতেন। গিয়ে দেখলাম যে কোনো আলাদা রুম নাই, বুঝছো? এইখান থেকে ফ্লোরটা ধরো 4 পাহাড় পর্যন্ত, প্রত্যেকের কাছে একটা ডেস্ক। যে 2 লাখ টাকা বেতন পাই তারও একটা ডেস্ক, যে 5 লাখ টাকা পাই তারও একটা ডেস্ক।
যেমন আমি যাওয়ার পরে অপারেশন ভেরি হ্যান্ডসাম আসছে, ওয়াও মানে ইয়ে এত হ্যান্ডসাম, তাহলে কর্মচারী এত হ্যান্ডসাম, অর্থাৎ পিয়ন টিয়ন এগুলা এসে দেখে বলছে হ্যাঁ আমি কিভাবে সাহায্য করতে পারি, I'm looking for him, please. Okay, please wait. Would you like to have a cup of? ঠিক আছে। কেরানি বলতেছে বুঝছো না? তারপর ডেকে দিল, অসাম অ্যাটমসফিয়ার আসছে, গল্পটা বললো কেন বসে জন্য তো বলছে মিট মাই বস, মানে কেরানি যেটা আমি মনে করছি এটা হচ্ছে বস, মিট মাই বস ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। এইটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যে তুমি সবসময় যদি একটা ত্রাসের মধ্যে থাকো, আমাদের এখানে দেখবো কিভাবে সালাম দিতে হয় এরকম করে থাকে, কোন একটা ছবি দেখিও তো সবগুলো এরকম, কেন ওরা কি এরকম বদা আসলে? হ্যাঁ মোটেও না, কিন্তু ওরা কি দেখাচ্ছে বিনয় টু দাও। আর আমরা যদি এত বিনয় হতাম রাস্তাঘাটে এত ঝগড়া কেন? অ্যাকচুয়ালি তো আমরা এত বিনয় না। হ্যাঁ আচ্ছা, টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট, তোমার মধ্যে এরকম আছে না? টিপিক্যাল কলোনিয়াল মানে ঔপনিবেশিক মাইন্ডসেট কাজ ছিল বলতো এটা এলিজাবেথ কে, একজন ইংলিশ লেডি, তিনি কোথায় আসছেন বলতো? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এই জন্য ওনার মধ্যে একটা কি ছিল? বসি নেচার, যে আমি তো কলোনিয়াল, আমরা তো ব্রিটিশ, আমরা ওদের থেকে কি হবে? ডিফারেন্ট হবে, কেমন? আচ্ছা, এন্ড এই দেখো ফ্যান্টাসাইজেস, লিখো ফ্যান্টাসাইজেস। হার্ড দেওয়ার ফ্যান্টাসি শুনছো? ফ্যান্টাসি ওয়ার্ল্ড কখনো শুনছো? ফ্যান্টাসি ওয়ার্ল্ড কি বলো? ফ্যান্টাসি ওয়ার্ল্ড কি? এই যে আমাদের দেশটা স্বপ্ন করি, সাথীর মধ্যে কি ফুলকলি, হ্যাঁ তারপর সব পরীরা তোমার সাথে আছে, আছে এরকম পরী কেউ আছে? তাহলে তোমাকে এই কথাগুলো বলে একটা ওয়ার্ল্ড অফ কোথায় নিয়ে যাচ্ছে? ফ্যান্টাসি ওয়ার্ল্ড না? তারপরে কি তুমি একটা, আচ্ছা কখনো শুনছো ফ্যান্টাস্টিক? শুনো না ফ্যান্টাস্টিক? আমাদের কথায় কথায় বলে দেখো ফ্যান্টাস্টিক, হ্যাঁ ফ্যান্টাস্টিক কল্পনা। তাহলে ফ্যান্টাসাইজেস, দেখো এটা ভার্ব করছে, লিখো মানে কি? কল্পনার জগতে ভাসেন। তাহলে ফ্যান্টাসাইজেস অনেক উপরে কল্পনার জগতে ভাসছে। A glorious life in India. দেখুন ফ্যান্টাসাইজেস A glorious life in India. সে যখন শিল্পে ছিল, সে মনে মনে চিন্তা করছে জীবনটা অদ্ভুত সুন্দর হবে কোথায়? ইন্ডিয়াতে। সুন্দর হবে না? চিন্তা করতেছে না? বুঝছো? তুমি ওই যে 3 Idiots এর একটা সিন আছে দেখবা, বলছে ডু ইউ ফিল যে তোমার কি বলতো থিংস আর ফ্লাইং অ্যাওয়ে, দেখো না মনে হয়? বলছে তুমি একটা দাদাকে বিয়ে করতেছো, আগে একটা ছেলের সাথে বিয়ের কথা ছিল না, তারপর সে ওই ঘড়িটা খুলে নিল, মনে আছে সিনটা? তারপর বলছে যাও গাধে, হ্যাঁ এরপরে তো ওর বাবাকে রেস্কিউ করলো। যখন বললো বলছে আসলে আপনার সাথে ওর কখনো সম্পর্ক ছিলই না, কিভাবে বুঝতে হচ্ছে? আপনার কি কখনো মনে হচ্ছে ওকে দেখার পরে যে দোপাট্টা উল্টে লাগা, হ্যাঁ হাওয়া রুটিয়া, দিস ইজ হাওয়া কি কখনো স্টপ হবে? হবে না। ওইটার নাম হচ্ছে ফ্যান্টাসি। মানে আমার মনে হচ্ছে পাতা সব উড়ে যাচ্ছে, আমি যাচ্ছি, হঠাৎ করে কি বলতো লুঙ্গি শার্ট উঠতেছে, হ্যাঁ ঠিক আছে, এই যে দ্য ওয়ার্ল্ড অফ কি বলো ফ্যান্টাসি। এরপরে যেগুলো দেখা গেলো সব ফ্যান্টাসি, কিন্তু দেখো ওরা বৃষ্টির মধ্যে এরকম করতেছে, বাইক চালাচ্ছে, তারপর কি উঠতেছে, এগুলো সব ফ্যান্টাসি না? তোমার জীবনে তুমি কখনো এরকম একটা সিন ক্রিয়েটও তো করতে পারবা, এরকম এরকম করবা তুমি গিয়ে, মানুষের আশেপাশে কি বলবো? আরে তুম স্যার আগে ফল আসলে অনেক বেরিয়ে দেখো ফ্যান্টাসাইজেস আ গ্লোরিয়াস লাইফ। তাহলে তুমি চিন্তা করছো নাও ইউ হ্যাভ গট এ, ধরো উর্বি একটা চান্স পেলো কোথায় আমেরিকা যাওয়ার জন্য, আমি শিওর ওদের 3 রাত ঘুম হবে না, এবং হি উইল থিঙ্ক এভরিথিং পজিটিভ অ্যাবাউট আমেরিকা। কত হার্ড লাইফ যে ওর সামনে আসতেছে, ওর জীবনে এটা চিন্তা করবো, ও শুধু চিন্তা করবে ও নামবো, ওয়াও তুষার, আমি হ্যাঁ, কিন্তু ও জাস্ট যাওয়ার পরে দেখবা যে হয়তো জেট থেকে বের হলো, ধুম করে ব্ল্যাক একটা এসে চিন্তাই করে সব কিছু কিরে, কিন্তু আমার দেশ, হ্যাঁ এখানেও বাংলাদেশ না, তুমি এটার জন্য তৈরি না, কিন্তু ওখানে কি চিন্তাই হয় না? হয়। ওখানে কি ম্যালট্রিটমেন্ট হয় না? হয়। ডিসক্রিমিনেশন হয় না? হয়। তাহলে আমরা যেটা চিন্তা করতেছি যে আমেরিকা গেলে আমরা স্বর্গে যাব,
হ্যাঁ, ইটস আ ওয়ার্ল্ড অফ কি ফ্যান্টাসি। তোমরা কি কখনো ইউটোপিয়া কথাটা শুনছো? ইউটোপিয়া, হ্যাঁ, ইউটোপিয়া মানে কি? মানে কাল্পনিক রাষ্ট্র। আমরা মনে মনে একটা ইউটোপিয়ার সাথে, ইউটোপিয়া এই দেখো, আর কল্পনার ওই জগৎটাকে বলে ইউটোপিয়ান ওয়ার্ল্ড। এটা প্ল্যাটো, গ্রিক দার্শনিক প্ল্যাটো একটা কল্পনা করছিল যে একটা আদর্শ রাষ্ট্রে কি কি থাকতে হবে। স্বর্গরাজ্য যেটাকে বলে স্বপ্নের রাজ্য, স্বর্গরাজ্য না? আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো কি বলছে, ফ্যান্টাসাইজেস আ গ্লোরিয়াস লাইফ ইন ইন্ডিয়া। তো ও চিন্তা করছে ইন্ডিয়ার জীবনটা ওর কি হবে, অসাধারণ হবে, এক্সেলেন্ট হবে। কেন? কে চিন্তা করছে? এলিজাবেথ। এলিজাবেথ কে? ফ্যান লাগবে যে তোমার? ও ফ্যান্টাসাইজ করে আসছে যে এখানেই সব কমফোর্ট দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা আরেকটু সামনে এসে বসো না, এখানে এসছে। আচ্ছা, এবার হার অ্যাটিটিউড, এই কথাটাকে তোমরা বুঝছো? এই পুরো কথাটা বুঝছো কিনা দেখো, বুঝলেন? ফ্যান্টাসাইজেস আ গ্লোরিয়াস লাইফ ইন ইন্ডিয়া। বাচ্চাদের দেখবে কমন একটা প্রশ্ন থাকে, ছোট ছোট বাচ্চারা কি বলো দেখি, একদম কমন, বাবা মাকে অবশ্যই প্রশ্নটা শুনতে হবে। বা বড় হয়ে ডাক্তার হবো। আচ্ছা, একটা আমার ছেলে তো প্রথমে ডাক্তার হয়েছে, তারপর বানাচ্ছে ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ, আমার ছেলে ছোট ছিল তখন বলছে, এর আগে কি বলছে, মানে ছোট বাচ্চারা সবসময় দেখবা ইন ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি থাকে। একটা কি একটু বলছিলাম এরকম না, কি একটু বলতে আচ্ছা ও গ্লোরিয়াস লাইফের কথা বলছি না? বলছে বাবা আমি ডাক্তার হবো, তো আমি ডাক্তারের ওই যে 100 টাকা সেট কতগুলো আছে না, ওগুলো কিনে দিচ্ছি, হবো বাবা, আয়ুষ্মান হবো। হ্যাঁ ঠিক আছে, ইঞ্জিনিয়ার, ওকে ফাইন, কোনো কিছুতে বাধা নেই। তারপর দেখে দৌড়ে দৌড়ে টান চলছে একটার সাথে আরেকটা, টেন ক্রিয়েট করতেছে। বাট এভরিথিং নিপড ইন দ্য বার্ড, বলো অর্থ কি? অঙ্কুরে বিনষ্ট হওয়া, মানে কয়দিন পরে আবার এটা থাকে না। তারপর ও একটা দারুণ অ্যাপ্রিসিয়েবল একটা কাজ শুরু করলো। আই লাভ দ্যাট, হি ড্রু পিকচার ভেরি ওয়েল। সামহাউ ওর, আমার মনে হচ্ছে যে ওর এই জায়গায় একটা ট্যালেন্ট আছে, আর গুলোতে হি ওয়াজ মিজারেবলি ফেইলিং, বুঝলেন? সবকিছুতে ফেল মারতেছে। বললাম যে এটাই একটা স্বপ্ন দেখার জায়গা, যে ও ছবি আঁকবে, ছবি আমি ওকে ফ্রান্সে পাঠিয়ে দিব, যে কোনো, আমি দরকার হলে কষ্ট করবো। আমার ছেলেটা এখন দেখি যে ছবিও আঁকেন, ছবিও আঁকেন। তো কালকে একটা আঁকছে, আঁকার পর আমাকে জিজ্ঞেস করলো বাবা কেমন হয়েছে, আমি অ্যাটলিস্ট বাবা আঁকছো, কেমন হয়েছে বলবো না, বাট তুমি যে আঁকছো এটা আমার ভালো লাগতেছে, অন্তত বছর খানিক পরে তুমি একটা ছবি আঁকছো, কোনো সমস্যা নেই। আরেকদিন এসে ছোটবেলায় আর কি, আরেকদিন এসে বলছে বাবা আমি দারুণ হবো। কারণ ওকে তো জোর করে স্কুলে পাঠানো হচ্ছিল, এখন হি ডিডন্ট ওয়ান্ট টু গো। ও দেখছে আমাদের নিচে যে দারোয়ান আছে সুমন নিয়ে, ও ঘুমাচ্ছে। সো ইট চার্মড হিম, বলে ওর লাইফ তো অনেক অ্যাট্রাকটিভ, ও যখন ইচ্ছে তখন ঘুমাতে পারে, দরজা খুলতে ইচ্ছে করলে খুলে, না খুলে আমি কি দারোয়ানি হবো। ওয়ার্ল্ড অফ কি বলতো ফ্যান্টাসি। এরকম দেখো, বাপ কি স্বপ্ন দেখতে চায়, ছেলে কি স্বপ্ন দেখতে। আচ্ছা, her attitude to the colony is also characteristic of colonizers' psyche. মারাত্মক কঠিন, এরকম আসলে 10 লাইন পড়লো না। অ্যাটিটিউড বলতে, অ্যাটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি। বলো কি? তার দৃষ্টিভঙ্গি। এলিজাবেথ কোত্থেকে আসছে? ব্রিটেন থেকে। কোত্থেকে? এই জন্য সে কি ব্রিটিশ। বলো কি? ব্রিটিশ অথবা ইংলিশ। ইংল্যান্ড থেকে আসলে কি? ইংলিশ। To the colony is also characteristic, নিচে দাগ দাও, বৈশিষ্ট্যপূর্ণ। ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যপূর্ণ। ক্যারেক্টারিস্টিক অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য কি বলতো? পূর্ণ। ক্যারেক্টারিস্টিক টিপিক্যাল, একই। টিপিক্যাল যেটা, ক্যারেক্টারিস্টিক ওটা। ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে টিপিক্যাল, নো প্রবলেম। Characteristic of the colonizer's psyche, নিচে দেখো colonizer's psyche। colonizer শব্দের অর্থ হচ্ছে কি? যে উপনিবেশ সৃষ্টি করে, যে উপনিবেশ সৃষ্টি করে তাকে বলা হবে কি? colonizer। colonizer মানে হচ্ছে যে উপনিবেশ সৃষ্টি করে। colonizer's psyche, নিচে দেখো psyche, এটা দেখো কি এর উচ্চারণ হবে না। The word, তুমি সাইকি না শুনলো, আমি শিওর যে তুমি সাইকোলজি শুনছো। সাইকি থেকে কি
বলতো? সাইকো। সাইকো 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 হচ্ছে ওয়ার্ল্ডের সেরা ফিল্মের মধ্যে একটা, আলফ্রেড হিচককের দ্য গ্রেটেস্ট ফিল্ম, মানে 100টা গ্রেট ফিল্মের মধ্যে একটা হচ্ছে সাইকো, একদম 10-এর মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আলফ্রেড হিচকক। তাহলে সাইকো মানে হচ্ছে আত্মা বা মন, সোল, লিখো সোল অথবা মাইন্ড, সাইকো। ঠিক আছে, PSYCH। ঠিক আছে, এটা দুর্দান্ত। আমরা প্রথম যখন নিবা থেকে বের হয়ে কোচিং সেন্টার করলাম 6 জনে মিলে, তখন আমরা ওটার নাম খুঁজে পাচ্ছেন, তখন আমি এই নামটা দিয়েছিলাম আর কি, সাইকি। তো সাইকিটা তখন হ্যাঁ আমরা 6 জনে করছিলাম ওই কোচিং সাইকি। হ্যাঁ, ওই যে গত বছর যেখানে পড়াতাম ওইটা 2 তলায় করছিলাম প্রথমে। হ্যাঁ 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 তারপর ওইখানে তখন আমি 14 সাল থেকে ছেড়ে দিয়েছিলাম, মানে কোচিং এর দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম, পার্সোনালি পড়াচ্ছি। আচ্ছা, তো অনেকেই স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা এসে জিজ্ঞেস করতে বলছে, স্যার আচ্ছা পিসাইসি কোচিং সেন্টার কোনটা? বুঝে তো এই জন্য আমরা কোথাও সাইকে ইংলিশে লিখতাম না, বাংলায় লিখতাম। That colonizes psyche, psyche মানে কি? মন, আত্মা। That light the land and the landscape, লিখো landscape মানে ভূদৃশ্যাবলী, 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 but was dismissive of the people called dismissive, লিখো এই ওয়ার্ডটা আছে dismissive, দেখো তো ডিসমিস মানে কি বলতো? যেটা বাতিল করে দেওয়া, লিখো ডিসমিস। তোমরা নিশ্চয়ই মোবাইলের মধ্যে অনেক প্রোগ্রামের মধ্যে পাও দেখবে ডিসমিস, এক্সেপ্ট ডিসমিস। ডিসমিসে লিখবা, যতই পড়বে ততই শিখবে, যতই লিখবে ততই মনে থাকবে। লিখো ডিসমিস ওয়ার্ডটা লিখো, ডিসমিস। আচ্ছা, এবার যারা ক্রিকেট খেলা দেখো ওরা প্রতিদিন শুনবা, দেখবা সফট ডিসমিসাল, দেখবা এই যে ডিসমিস হচ্ছে ভার্ব তো, আর এটার নাম হচ্ছে ডিসমিসাল। যখন কোন শব্দের সাথে এল যুক্ত হবে জেনারেলি এটা নাউনে পরিণত হয়, যেমন অ্যারাইভ, অ্যারাইভাল, ডিনাই, ডিনায়াল, রিফিউজ, রিফিউজাল, প্রপোজ, প্রপোজাল, হ্যাঁ, ট্রাই, ট্রায়াল। ওয়াও, ব্রিলিয়ান্ট ওয়ার্ড, অসম। ট্রাই, ট্রাই মানে কি? চেষ্টা করা, রং। ট্রাই মানে শাস্তি দেওয়া, আর ওইখান থেকে হচ্ছে ট্রায়াল। ট্রাইতে একটা অর্থ হচ্ছে চেষ্টা করা। দেখো কি বিউটিফুল ভাষা, দেখো তুমি বললে যে আই ট্রাই এ লট, তখন এটা ভার্ব। আবার তুমি বললা আই ওয়ান্ট মেক এ ট্রাই, তখন এটা নাউন। একই ট্রাই, চেষ্টা করা, চেষ্টা। কিন্তু তুমি যদি বলো দ্যাট আই এম গোইং টু ট্রাই ইউ, তার মানে আমি তোমাকে চেষ্টা করবো না, আমি তোমাকে শাস্তি দেব। You will be tried for that. You will be tried for that. মানে কি? তোমাকে শাস্তি দেওয়া হবে। You will be brought under trial. আবার কখনো যদি কোনো ধরো বুটিক হাউস বা এই ধরনের কোথাও, you will find that there is a trial room where you judge whether the cloth fits you or not. বুঝো এগুলো বুঝতেছো? It's very fortunate, excellent. So you understand everything. এখানে কি উচ্চ বলে, হ্যাঁ? And the landscape, but was dismissive of the people called natives and their way of life. এখানে dismissive মানে কি? তুমি দেখবা, তুমি যেমন তোমার কাজের বুয়া, তুমি দেখবে তুমি ওনার সব জিনিসগুলো অ্যাকসেপ্ট করবা, বাট ওনাকে তুমি dismissive চোখে দেখো, মানে পাত্তা দাও না, একটা না পাত্তা দেওয়ার একটা ভাব, বুঝছো? ধরো আমি তোমাকে, তুমি ধরো পিএইচডি করছো, এখন আমি তোমার ফেসবুকের মধ্যে লিখলাম কনগ্রেটস, কনগ্রেটস ডিয়ার। তুমি কি করলা? একটা ওই কি বলে এরকম দেখে দিলা, লাইক অথবা লাভ একটা দিয়ে দিলা, তার মানে এটা অনেকটা তুমি আমাকে ডিসমিস করছো। তুমি বলতে পারো কি হয়েছে? কারণ অ্যাজ আই এম ইউর টিচার, আই হ্যাভ এ রোল টু প্লে ইন ইউর কি, তাহলে তোমার একটা লাইন অ্যাটলিস্ট লিখা উচিত, থ্যাংক ইউ স্যার। বুঝছো? এটাকে বলে নেটিকেট। কি বলে? নেটিকেট। এটিকেট মানে কিছু আচরণ আছে না,
বললাম গেট ওয়েল সুন, তার মানে আমি তোমার জন্য ওয়ারি। এটা যদি তোমার বাবাকে তুমি লিখো কি এটা, বা তোমার খুব ক্লোজ যারা ওদেরকে বললাম যে কি বল যেগুলো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাকে, এটার উপর কিন্তু এখন এই বছর আছে কিনা জানি না, গত বছরে ছিল নেটিকেট, অর্থাৎ নেট ব্যবহার করার কিছু এটিকেট। ও NETI লিখুন কিউই, তোমরা কি এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো আগে। এই এটিকেট খুব বিউটিফুল একটা ওয়ার্ড, কিন্তু কঠিন একটা বানান, আর এটার আগে নেট লাগে, এন লাগে, নেটিকেট। এটিকেট, এটিকেট মানে হচ্ছে রীতিনীতি, মানে সামাজিক ব্যবহারের যে রীতিনীতি, এগুলোকে আমরা এটিকেট বলি, ঠিক আছে। ETIQUE এটিকেট, আন্ডারস্ট্যান্ড। আমাদের যে ল্যান্ড ওনার উনি হচ্ছে মানে একদম লুকিং লাইক এ পায়াস, কতগুলো সেন্ট থাকে না ওগুলোর মতো থাকবে ওইগুলো। তো যখনই আদাব, ধরো আমি বলতে যাচ্ছি, উনি এরকম করে হাতটা তুলে, ধরো আমি বলতেছি জি কেমন আছেন, আদাব বলার খুব আস্তে করে, তার মানে কি এটা হচ্ছে একটা এটিকেট। আমি ওনাকে না দিলেও কিছু হয় না, আমি আমার বাসায় থাকবো, অন্যের বাসায় থাকবো। অথবা তুমি কখনো আরো একটা বলছিলাম, দেখবা একজন বলছিলাম মনে হয় এটা আমাদের এখানে খুব ভীম দর্শন একটা মানুষের, মানে ঝগড়া টাইপের বুঝছো। একদিন আমি রিক্সাতে নামছি, আমি জানি না যে উনি আমার জন্য লিফটটা ধরে রাখছে, কিন্তু কথা বলে না, আমি বলছি থ্যাংক ইউ, কথা বলে, কিন্তু বাট হি হ্যাজ গট অ্যান ইনহারেন্ট মডেস্টি ইন হিমসেলফ। উনি চিন্তা করছে দেখো যে এই মানুষটা তো আসছে, একটু আমরা 30 সেকেন্ড পরে গেলেও হয়, আর একজন দেখবো যে দুম করে মারি দেখিও, ইটস কল্ড এটিকেট, ঠিক আছে। আচ্ছা, তারপর অফ দ্য পিপল কল্ড ইন নেটিভস এন্ড देयर ওয়ে অফ লাইফ। এখন পুরো কথাটা বলছি কিনা দেখো, আবার করছি। এলিজাবেথের দৃষ্টিভঙ্গি টু দ্য কলোনি ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দ্য কলোনাইজার সাইকি। এখন এখানে এর আগে কি আসছে, ধরো মিস্টার বার্ন আসছে, মিসেস লরি আসছে, মিস্টার ট্রাক আসছে, ধরো এই তিনজন কি ব্রিটিশ না, ওদের অ্যাটিটিউড কি, দে আর সো ডিসডেইনফুল, বলো কি ডিসডেইনফুল, লিখো তাচ্ছিল্যপূর্ণ। ওয়াও, ভেরি গুড। সুমাই অলসো অসম, ডিসডেইনফুল, লিখো তাচ্ছিল্যপূর্ণ। না, তারা সবকিছু নিবে আমাদের থেকে, কিন্তু বাট কি দে আর ডিসডেইনফুল অফ আওয়ার পিপল। কারণ কেন, আমরা নেটিভস, আমাদেরকে ওরা কি মনে করে, ব্ল্যাক কি মনে করে, ঠিক আছে। রবীন্দ্রনাথ তো ছিল যে অসম্ভব ফেয়ার স্কিন বুঝত না, সাদা চামড়ার মানুষ বলা যায়, ঠিক আছে, একদম রোজি কালার ছিল। সো যখন রবীন্দ্রনাথ ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ইউনিভার্সিটি অফ লন্ডন, তার বাবা পাঠিয়েছে টু স্টাডি ল, রবীন্দ্রনাথ তো পড়ালেখা করতেছেন। সো হি টুক শেল্টার ইন আ উইলিয়াম স্কটস হাউস। একজন স্কট বলে একজন মানুষ ছিল, ওনার বাসায় আশ্রয় নিয়েছে, আশ্রয় না মানে লজিং আর কি। রবীন্দ্রনাথকে দেখে both her daughters left the house because they said that they would not stay with the blackie. কি বুঝছো দেখি বলো, ব্ল্যাকি, এই যে ওরা তখন আমাদেরকে তাচ্ছিল্য করে বলে কি বলতো, কালাইয়া, এই দেখো ব্ল্যাকি, তাচ্ছিল্য কোনো, অথচ রবীন্দ্রনাথ ওরকম ছিল না। তার মানে এই দিক থেকে যত মানুষ যাবে তার কালার যেরকমই হবে, ওরা তোমাকে কি কোন দৃষ্টিতে দেখে, দেখো স্কর্নফুলি। কিন্তু ওদের মধ্যে আবার ভালো মানুষ আছে, যেমন ওনার কবিতা পড়ে কি বলতো, আইনস্টাইন, শুনছো মনে হয় আইনস্টাইনের কথা, মুগ্ধ হয়ে গেছে, মানে এই ধরনের। আর একজন আইরিশ কবি ছিলেন W.B. ইয়েটস, ওনার নাম, উনি এজরা পাউন্ড, ওরা বলছে এই ধরনের কবিতা তো ওয়েস্টার্নে লিখেই না, মানে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারকে আমার ডুবাও চোখে যায়, এরকম কবিতা তুমি কোথাও, স্রষ্টার প্রতি এত অসাধারণ কি আকুতি না, এবং মানুষকে যে কত সুন্দর করে উপস্থাপন করা যায় বিনয়ীভাবে, এটা রবীন্দ্রনাথের লেগেছে। এই জন্য কি ওরাই উদ্যোগ নিছে, কিন্তু এটাকে কি করবে, পাবলিশ করবে, করার পরে গীতাঞ্জলি সংস, তারপরে এটাকে হিস্ট্রি, কেমন। আচ্ছা দেখো তাহলে কি বলছি, ওরা ডিসমিস করে দিচ্ছে অফ দ্য পিপল কল নেটিভস এন্ড देयर ওয়ে অফ লাইফ। লাইনটা মনে বুঝতে পারছি না, বুঝছো সবাই? ডিসমিসিভ অর্থ হচ্ছে বাতিল করে দেওয়া, তাচ্ছিল্যপূর্ণ, মানে তুমি আমাকে দেখে, ধরো তোমার বাবা তোমাকে নিয়ে আসতো, বলছে কি ইজ ইওর নেম টিচার, উত্তম চৌধুরী, বাবা করবো, এটা কি হলো, হ্যাঁ
এই যে ব্যাপারটা, তার মানে তুমি ডিসমিসিভ অফ মি বাই সিং মাই অ্যাপিয়ারেন্স লাইক দ্যাট। হ্যাঁ, আচ্ছা দেখো নেক্সট এন্ড দেয়ার ওয়ে অফ লাইফ। বুঝছো? আসলে বুঝছো? অনেক কঠিন ইন্টারভিউ। শিওর সবাই বুঝছো? আমি কি আরেকবার কোন জায়গায় বোঝানোর দরকার আছে? সবাই বুঝছো? যাবো গল্পটাতে যাবো, এটা কিন্তু আরো হার্ড। দেখো এটা না বুঝতে বলবো। আচ্ছা, Elizabeth spent 30 pounds on summer frocks and set sail immediately. ঠিক আছে, Elizabeth spent 30 pounds on summer frocks and set sail immediately. ছোট ছোট মেয়েদেরকে পড়ানো মেয়েদেরকে ফ্রক বলে, ফ্রক না, ফ্রক মানে ব্যাগ, আর এটা ফ্রকস। দেখছো হাত কাটা, হ্যাঁ খুব সুইট লাগে দেখো বাচ্চাদের। ওকে, এলিজাবেথ স্পেন্ড 30 pounds, স্পেন্ড মানে কি খরচ করলো, 30 পাউন্ড মানে কি 30 পাউন্ডের জামা কাপড় কিনলো। পাউন্ড মানে তো বুঝো, পাউন্ড মানে ওদের মুদ্রার নাম, আমাদের যেমন টাকা। ওকে, আচ্ছা, অন সামার ফ্রক, সে গ্রীষ্মের কতগুলো ফ্রক কিনলো। তাহলে এলিজাবেথ কি মানে ছোট বাচ্চা? বাট ওদের এখানে এই ড্রেস গুলো তখন পরতো, গাউন পরতো, ফ্রকস পরতো, যেহেতু they were coming from the cold country to the summer country, just the opposite. বুঝলেন? ধরো তুমি ইংল্যান্ড থেকে আসতেছো, একদম অপোজিট টেম্পারেচার এসে পড়বে কিন্তু, কেমন? আচ্ছা, এবার and set sail, বলতো set sail মানে কি? যাত্রা শুরু করলো। ভেরি গুড। আচ্ছা, পাল তোলা, immediately মানে কি সঙ্গে সঙ্গে। The ship heralded by rolling porpoises, কালিকা জর্জ ওরেলের লেখা। এতক্ষণ আমরা যেগুলো পড়েছিলাম চট্টগ্রাম, এগুলো কাদের লেখা? বাংলাদেশিদের লেখা, এই জন্য এগুলো অনেক ডিফারেন্ট। দেখো, heralded by rolling porpoises। আচ্ছা, আগে porpoises অর্থ লিখো, শুশুক না, এবার বাংলায় তো বুঝতেছ না, শুশুক 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 হচ্ছে লাইক ডলফিন। ডলফিন দেখছো? ডলফিন দেখছো কখনো সমুদ্রের মধ্যে এরকম এরকম করে? আচ্ছা, এই অংশটা বোঝার জন্য তোমার সবচেয়ে দারুণ হচ্ছে ইফ ইউ ওয়াচ দ্য ফিল্ম টাইটানিক। টাইটানিকে দেখবে যখন যাত্রাটা শুরু হয় তখন সামনের দিকে কতগুলো ডলফিন এরকম এরকম, তুমি মনে হয় ডলফিন এরকম এরকম করে দেখবা। তারপর না, মনে হচ্ছে যে শিপটাকে স্বাগত জানাচ্ছে কারা? ওই টিমিগুলো। এটা বলতেছে হেরাল্ডেড মানে, এমনিতে হেরাল্ড মানে হচ্ছে অগ্রদূত। হেরাল্ড শব্দের অর্থ হচ্ছে অগ্রদূত। তাই হেরাল্ডেড, হেরাল্ডেড মানে কি অগ্রদূত। কিন্তু এখানে তো এটা নাউন না, পূজা, বুঝছো? এখানে যে এটা নাউন না, এটা বুঝছো? এটা কি ভার্ব, হেরাল্ডেড। তাহলে হেরাল্ডেড মানে কি? ধরো আমি একজন বিখ্যাত টিচার হয়ে গেলাম, এবার ধরো এখানে দুইজন মানুষ আসছে, এসে ধরো এখানে বাঁশি বাজাচ্ছে, পম পম, আসছেন উত্তম স্যার। তাহলে মাই আগমন ইজ হেরাল্ডেড বাই পম পম। কথাটা বুঝছো? হেরাল্ডেড মানে আগমনী বার্তা ঘোষণা করা। দেখবা বাংলায় আগমনী বার্তা ঘোষণা করা, তাহলে হেরাল্ডেড। যেমন আচ্ছা, এই ইংরেজিটা কেউ বুঝবে কিনা দেখো, দা কুকু হেরাল্ডস স্প্রিং, বসন্তের আগমনী বার্তা ঘোষণা করে। বলো তো, এখন আমরা এটাকে চাইলে গো বলতে পারি, দ্য কুকু ইজ দ্য হেরাল্ড অফ স্প্রিং, তখন এটা নাম। আর দ্য কুকু হেরাল্ডস দ্য স্প্রিং, তখন এটা ভার্ব। কথা কিন্তু কি সেম, কেমন? আচ্ছা, হেরাল্ডেড বাই রোলিং পরপস। রোলিং মানে কি? অর্থাৎ এগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এগুলো স্লাইড করে, স্লাইডিং না, পরপসেস। দেখো এবার কি বলছে, ক্লাউড অ্যাক্রস। ক্লাউড অ্যাক্রস মানে কি? সমুদ্রের পানিটা কখনো দেখছো স্পিড বোট চলতে? দেখছো স্পিড বোট চললে মনে হয় যে লাঙ্গল দিয়ে কেউ কেটে দিচ্ছে না, এটা মনে মনে তোমার কিন্তু পিকচারটা ভেসে উঠছে। অদ্ভুত একটা হোয়াইটিশ ফেনা, দেখো না, চারদিকে মনে হচ্ছে যে কেটে চলে যাচ্ছে সমুদ্রের বুকটা। এইটাকে বলছে দেখো ক্লাউড অ্যাক্রস। এমনিতে প্লাউ মানে হয়তো লাঙ্গল, হ্যাঁ, ওই যে ওনারা অদ্ভুত সুন্দর, তো মানে ওদের তো ভাষার জ্ঞান হচ্ছে দুর্দান্ত, এই জন্য ওরা এভাবেই লিখে ক্লাউড অ্যাক্রস দ্য মেডিটারেনিয়ান। দেখো মেডিটারেনিয়ান এই ওয়ার্ডটা অবশ্যই শিখবে, এটা সবসময় আসবে ওয়ার্ডটা।
মেডিটাররেনিয়ান, মেডিটাররেনিয়ান, মেডিটারেনিয়ান মানে ভূমধ্য সাগর, লিখো ভূমধ্য সাগর। Elizabeth spends 30 pounds on summer frocks and sets sail immediately. The ship, heralded by the rolling porpoises, plowed across the Mediterranean and down the canal. কেমন এবার মেডিটেরেনিয়ান পার হয়ে ক্যানাল, ক্যানাল পসিবলি এটা সুয়েজ ক্যানাল বলে একটা ক্যানাল আছে, ওটার কথা বলছেন। into a sea of steering, নিচে দাগ দাও, steering মানে স্থির ভাবে তাকিয়ে থাকা, steering লিখো, স্থির ভাবে তাকিয়ে থাকা, STARING, steering, steer থেকে আসছে, gazing লিখতে পারো, GAZING, gazing, steering অথবা কি gazing, কেমন? আচ্ছা, enamel like, enamel মানে কি বলতো? enamel like blue, দেখো next one, তাহলে কি টিপ্রোনিন লিখতে রাখো, টিপ্রোনিন like blue, then out into the green west, এখান থেকে কোথায় গেল? গ্রিন ওয়েস্টের দিকে। গ্রিন ওয়েস্ট, কেমন? ওয়েস্ট মানে কি বলতো? হোয়াট ইজ ওয়েস্ট? আবর্জনা। ভেরি গুড। আচ্ছা, গ্রিন ওয়েস্ট অফ দ্য ইন্ডিয়ান ওশন, ইন্ডিয়ান ওশন। তাহলে বলতো ওরা কোথায় ছিল? কোন ওশন থেকে যাত্রা শুরু করছিল? Where did they start the journey from? Mediterranean, বলো, ভূমধ্য সাগর। তারপর কি সুয়েজ ক্যানাল পার হয়ে তারা কোথায় চলে আসলো? বলতো নীল একটা সমুদ্রের মধ্যে, যেখানে কি sea of steering enamel like blue, then out into the green west, এরপরে চলে আসলো কি সবুজ কেমন আবর্জনা of the Indian Ocean, where flocks of, যেখানে flocks মানে কি লিখো দল, flocks মানে কি এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, herd, 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 অথবা কি হতে পারে? flocks মানে কি herd, অথবা BV হতে পারে, BEVY, BV, হ্যাঁ সরি collective, of course, flocks, baby, gang, দেখো গ্যাং, এগুলো সবগুলো হচ্ছে কি কালেকশন অফ পিপল, গ্যাং। ওকে, আরো কঠিন শিখতে চাইলে কনস্টেলেশন, কনস্টেলেশন অথবা কয়েল, এগুলো সবগুলো হচ্ছে কানেক্টিভ, কালেকটিভ না। টিম, টিম দেখো দল, কিন্তু সব দলের সাথে তুমি এটা ইউজ করতে পারবে না। যেমন ধরো আমরা যখন বলবো গ্যাং, তখন এটাকে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় না, ঠিক আছে? তোমরা ধরো 6 জন মেয়ে ধরো হোমটা নিয়ে আসছে, ওই 3টা ছেলেকে ধরো তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা বলবো কি গ্যাং অফ ওমেন। আবার দেখো এখন ওঠার সময় দেখছো না ভিডিও অফ ওমেন দাঁড়িয়ে আছে, দেখো, ঠিক আছে? এক্সকিউজ মি 4বার বলতো শুনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ভেবে থাকে, হ্যাঁ, আমি সাসপিশিয়াস লুক, সন্দেহের দৃষ্টিতে তাকাবে আমার, দেখো। আচ্ছা, ফ্লক্স, ভিডিও ফোনে। তারপর এই বিবি মানে হচ্ছে কি বলতো? মহিলা এবং পাখির দল, মহিলার দল, স্পেশালি যেগুলো কোচিং সেন্টারের নিচে পাওয়া যায় বিভিন্ন বিষয় নিয়ে, আপ জানো না লুকুন স্যারের ক্লাস নম্বর আবার করে বিয়ে করে দিতে হবে, ভিডিও ফোনে উইল স্প্রেড রিউমার্স। আবার ভালো আলোচনা করে না। ফ্লক্স অফ ফ্লাইং ফিশ, ও ফ্লাইং ফিশ, মাছ আবার উঠতেছে, এটাকে একটা মাছ আছে, এটার নাম হচ্ছে উরুক্কু। কি বলে? উরুক্কু, লিখো উরুক্কু মাছ। আচ্ছা, স্কিম, যে ট্যারার, স্কিম, স্কিম বিং ট্যারার, স্কিম মানে হঠাৎ করে কি বলতো সুইম করা, ওকে, স্কিম এভাবে হঠাৎ করে কি এভাবে করলো তো মাছটা, তারপর সঙ্গে সঙ্গে কি দৌড় দিল, এটাকে বলে স্কিম, লিখে রাখো। র্যান ইন ট্যারার, যদি সহজ ইংরেজিতে বুঝতে চাও তাহলে র্যান ইন ট্যারার। ট্যারার মানে কি ভয়। তাহলে কেন বলতো এটা এই ফ্লক্স গুলো, উরুক্কু মাছের দলগুলো কেন ভয় পাচ্ছে? শীত থেকে এত বড় একটা জিনিস আসছে ওটার আশেপাশে,
ঠিক আছে? হ্যাঁ, ওগুলো দেখে আবার লাভ দিচ্ছে, আবার দৌড়াচ্ছে, আবার এক ধরনের খেলা আর কি, কেমন? আচ্ছা, from the approaching hull, approaching মানে লেখো আগত, advancing, approaching মানে হচ্ছে advancing। এবার হাল মানে হচ্ছে কি, এরকম শিপ, তো শিপের সামনের অংশটাকে আমরা বলি কি বলতো? হাল, HU ক্যাপিটাল হাল। ওকে, সম্মুখ ভাগ। তাহলে এটা যখন এভাবে আসতেছে, মাছগুলো কি লাভ দিচ্ছে, শুশুক কতগুলো লাভ দিচ্ছে, অর্থাৎ সমুদ্রের পরিবেশটার কথা বলছে। পানিগুলো কেমন, এক জায়গায় কি বলতো ব্লু, আরেক জায়গায় কি গ্রিন, কেমন? আচ্ছা, হাল সামনের অংশ কেমন, ঠিক আছে? আচ্ছা, মাস্তুল, জাহাজ মাস্তুল সারঘাট। নাইট, the waters were phosphorescent, দেখো at night আছে মনে হয়, দেখো at night, রাতে, the waters, দেখছো ওয়াটার, সাধারণত you cannot use water as plural, তুমি কখনো দেখবে ওয়াটার ওয়াটার্স বলো, তুমি কখনো বলো না give me some waters, that's wrong English, give me some water। এবার বলো তো give me 2 glasses of water, ওয়াটার্স করতে পারবো না, কিন্তু গ্লাসকে কি করতে পারবো, গ্লাসেস করতে পারবো। যেমন আমরা দোকানে গিয়ে বলতে পারবো না 2 teas please, 2 cups of tea, বলো কি 2 cups of tea। এরকম দেখো ওয়াটার্স কেন এখানে লিখো, অগাধ জলরাশি, সমুদ্রের জলরাশিকে তুমি ওয়াটার্স বলতে পারবা, বিস্তীর্ণ জলরাশি, মানে শুধু পানি ছাড়া আর কিছু নেই, জল ছাড়া আর কিছু নেই, তখন তুমি বললো ওয়াটার্স। হ্যাঁ, দ্য ওয়াটার্স মানে দাসি, দাসি সমুদ্র, সমুদ্রের পানির কথা বলছে। ওয়ের, ফসফোরেসেন্ট, লিখো ফসফোরেসেন্ট। ফসফোরেসেন্ট মানে কি বলতো, হোয়াট ইট, হ্যাঁ জ্বলছে, লিখো জ্বলা। ফসফোরেসেন্ট মানে হচ্ছে কি বলতো, উজ্জ্বল, হালকা উজ্জ্বল যদিও। তারপর তোমরা কখনো ফসফোরেসেন্ট বাল্ব দেখছো কিনা দেখো, ফ্লুরোসেন্ট বাল্ব বা ফসফোরেসেন্ট, কোনটা? ওই যে হ্যাঁ, একটা মাঝখানে একটা সুতার মতো থাকে, ওইটার উপর জ্বলে, আগের বাল্ব গুলো আর কি ঘড়িতে থাকে না? হ্যাঁ, ভেরি গুড, ফসফোরেসেন্ট। এন্ড দ্য ওয়াশ অফ দ্য বো, ওয়াশ মানে কি, হোয়াট ইজ ওয়াশ, ধুয়ে যাচ্ছে, দ্য অফ দ্য বো, নদীর সরি সমুদ্রের পানিগুলো জাহাজের হালের মধ্যে যখন লাগতেছে, সামনের অংশটা কি, সামনের অংশটা ধুয়ে যাচ্ছে, এটাকে বলে কি, ওই সামনের অংশটা কিসের মতো, একটা ধনুকের মতো, অ্যারো এন্ড এ বো, এই দেখো এই জন্য এটাকে কি বো এর সাথে তুলনা করছে, was like a moving arrowhead of the green fire। এবার মূল কথা হচ্ছে কি, উনি উপন্যাস মানে গল্প লিখছে, কিন্তু ওইটার মধ্যে একটা কবিতা ভাব। এই দেখো তোমার এটা শিবের সামনের অংশ যদি আমরা ধরি, তাহলে কি বলছে দেখো, was like, দেখো এটা এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা অ্যারোহেড, বুঝছো, মুভিং অ্যারোহেড, মনে হচ্ছে একটা অ্যারোহেড মানে কি বল না, ধনুকে সামনের অংশ যেভাবে ছুটে যায়, মনে হচ্ছে শিপটাও ঠিক এভাবে ছুটে যাচ্ছে গ্রিন ফায়ার। কারণ কি, হালকা আলো করতেছে, আলোটা কেমন গ্রিন ওয়েস্টের উপর, তাহলে ওই গ্রিন ফায়ারের মধ্য দিয়ে কি একটা অ্যারো চলে যাচ্ছে, এরকম শব্দ দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা, কেমন? আচ্ছা, তারপর এলিজাবেথ loved the life on board ship, দেখছো loved, আল্লাহ করে লিখছে, দারুণ লাগতেছে এলিজাবেথ, কি বলতো, শিপের উপরে, on board ship, কেমন? she was going to love India, বলতো she loved India, কিন্তু বলেন কি, কেন কেন, কারণ সে তো এখন she didn't reach there, তাহলে সে ইন্ডিয়া সম্পর্কে কি জানেন, দেখো she knew, কি বলছে বল পুরো লাইনটা, she was going to love India, she knew, সে জানে সে ইন্ডিয়াকে ভালোবাসে, ঠিক আছে? কিভাবে, she had formed মানে কি বলতো, তৈরি করা, quite a picture of India, she formed quite a picture of India, মানে কি, সে মানুষের কথাবার্তা শুনে, শিপের মধ্যে আচার আচরণ দেখে মোটামুটি ইন্ডিয়া সম্পর্কে একটা ধারণা তৈরি করছে, কেমন? from the other passengers conversation মানে কি, কথোপকথন, she had even learned some of the more necessary Hindustani phrases, কিছু হিন্দুস্তানি শব্দ
সে জেনে গেছে। যেমন ইধার আও, ইধার আও মানে আচ্ছা জলদি বলো। হ্যাঁ সাহিত্য জেন্টলম্যান আর কি, হ্যাঁ জেন্টলম্যান জেন্টলম্যান এটসেট্রা। ইন অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন এর নিচে দাগ দাও। অ্যান্টিসিপেশন মানে কি? আশা করা, আশা করা। লেখা অ্যান্টিসিপেট থেকে আসছে, অ্যান্টিসিপেশন আশা। আর এখান থেকে আসছে অ্যান্টিসিপেটরি, অ্যান্টিসিপেটরি ANTICIPATORY anticipatory লিখো anticipation। In anticipation আশায় she tasted the agreeable atmosphere লিখো agreeable। agreeable এর শব্দের অর্থ হচ্ছে মনোরম, মনোরম বা ইংরেজিতে আমরা বলতে পারি congenial, congenial atmosphere of clubs। আচ্ছা মনোরম বা কনজিনিয়াল, কনজিনিয়াল মানে কি? যেটা সহায়ক, যেটা তোমার পক্ষে আছে। অ্যাগ্রিয়েবল তুমি মানুষের ক্ষেত্রে বলতে পারো হি ইজ অ্যান অ্যাগ্রিয়েবল পার্সোনালিটি, তার ব্যক্তিত্বটা কি খুব মনোরম, যেটা তোমাকে কি ভালো লাগা কাজ করে। অ্যাটমসফিয়ার মানে কি বলতো? পরিবেশ। অফ ক্লাবস কিছু বুঝছো? যখন তুমি এখানে আসবা ব্রিটিশদের কাজ ছিল কি সন্ধ্যার পরে দে উইল অল গো টু দ্য ক্লাবস, ছোট ছোট ক্লাব তৈরি করছে। যেমন আমাদের এখানে ছিল পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, যেখানে সূর্য সেন প্রীতিলতা অ্যাটাক করছে না, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। ওখানে লেখা ছিল কি ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে কি কুকুর এবং ইন্ডিয়ানরা অ্যালাউড না। তার মানে আমাদেরকে কিভাবে খাটো করে দেখতে ওরা চিন্তা করো। ওখান থেকেই বুঝবা হাউ ডিসমিসিভ দে ওয়্যার অফ আস, কতটা তাচ্ছিল্যপূর্ণ ছিল ওদের আচরণ, কেমন? আচ্ছা কিন্তু ওর কাছে ওই অ্যাটমসফিয়ারটা এগ্রিয়েবল মনে হচ্ছে, বুঝুন, কারণ সে তো ওইটার একটা পার্ট। তাই বলছে সে ক্লাবে এগ্রিয়েবল অ্যাটমসফিয়ারটা কিছুটা এক্সপিরিয়েন্স করতে কোথায়? শিপের মধ্যে। কারণ শিপে করে কারা আসতেছে? ব্রিটিশরা আসতেছে না, ওখানেও তো একটা ক্লাবের পরিবেশ আছে, ওরা তামাক টানতেছে, ওই কি বলে যেরকম কি হুক্কা, হুক্কা টানতেছে, তারপর কার্ড খেলতেছে, মানে একটা ও দারুণ জীবন। তোমাকে যদি বলা হয় যে এখন পড়ালেখা লাগবে না, কেমন আমরা সারাদিন কি গল্প করবো, সিনেমা দেখবো, দেখবো, তোমার অনেক ভালো লাগবে না? হ্যাঁ সেরকম লাগবে। আর আমরা কতক্ষণ পর পর খাবার খাবো দেখবা না, তারপর ডান্স, সবকিছু মিলে দেখবো ওয়াও ইউ আর ইন আ ওয়ার্ল্ড অফ কি বলো ফ্যান্টাসি না। ঠিক সেই মুহূর্তে তোমার বাবা প্রবেশ করছে, 2 থাপ্পড় মেরে তোমাকে বের করে নিয়ে যাচ্ছে। নাও ইউ আর আউট অফ দ্য ফ্যান্টাসি, ইউ আর কামিং ডাউন টু দিস আর্ট নাও রিয়ালিটি। ভেরি গুড। আচ্ছা উইথ পাংখা, পাংখা মানে বুঝো? পাংখা মানে কি? হ্যাঁ তখন পাংখাগুলো কি এরকম ছিল না, উপরের দিকে দেখছো? কখনো আগে সিনেমাটিক বা দেখলে পাশের রুমে থাকতো এবং নন স্টপ এটা টানতো, মানুষ বসে থাকতো এবং যে মাত্র বন্ধ হয়েছে ওদের গলা কাটা শেষ, এতটা ভয়ঙ্কর ছিল আর কি মানুষ। ওকে আচ্ছা ফ্ল্যাপিং, ফ্ল্যাপিং মানে কি? এভাবে পথ পথ করাকে বলা হয় ফ্ল্যাপিং। এই যে এটাকে ফ্ল্যাপিং। এন্ড বিয়ার ফুটেড, বিয়ার ফুটেড, এবার তুমি বিয়ারদের অবস্থা দেখো। বিয়ার ফুটেড, বিয়ার ফুটেড মানে খালি পায়ে। হোয়াইট টার্বান বয়েজ, হোয়াইট টার্বান, টার্বান মানে হচ্ছে একটা মাথার উপর দেওয়া একটা টুপি, যেটা চোঙ্গা আকৃতির হয়, কিছু বুঝুন, আমরা বার্থডে সময় দিই এখন দেখবা। তো এটা হচ্ছে কাইন্ড অফ স্পেশাল টুপি আর কি, যেটা টার্বান বলে। কেমন? তখনকার নিয়ম ছিল কি টার্বানকে এগুলো খুলে কুর্নিশ করতে হতো। আচ্ছা কি হচ্ছে দেখো, হোয়াইট টার্বান বয়েজ রেভারেন্টলি, নিচে দাগ দাও, রেভারেন্টলি মানে কি? শ্রদ্ধার সাথে। দেখো রেভারেন্টলি মানে শ্রদ্ধার সাথে, রেসপেক্টফুলি, এটার নামটা লিখে রাখো, রেভারেন্স, শ্রদ্ধা, উইথ গ্রেট রেভারেন্স। আর এইখান থেকে আসছে রেভারেন্ট, আর অ্যাডভার্ব করছে দেখো রেভারেন্টলি, শ্রদ্ধার সাথে। সালামিং, সালামিং, দেখো সালামকে বার করে ফেলছে, সালামিং, কিছু উচ্চ। হোয়াইট টার্বান কতগুলো বয় বলতে, এগুলো কি ইন্ডিয়ান না ব্রিটিশ? ইন্ডিয়ান, ব্রিটিশ না ইন্ডিয়ান। ওরা কি করছে? সাহেব লোকদেরকে কি হচ্ছে, হ্যাঁ সালাম করতেছে, মানে যাকে দেখতেছে সালাম। কি পড়া ওরা?
টার্বান পরে। টার্বান মানে কি? এক ধরনের টুপি। কেমন? আচ্ছা, ওরা আবার কেমন দেখো? বেয়ারফুট। কেমন? আচ্ছা। এন্ড ময়দানস, দেখো ময়দান। এবার সে কল্পনা করছে এটা। সে কোথায় যাবে? ময়দানে। হ্যাভ ইউ হার্ড দ্য পল্টন ময়দান? শুনছো? ভেরি গুড। আচ্ছা, ময়দান। Where bronze Englishmen, bronze Englishmen, bronze মানে কি? তামাটে বর্ণের ইংলিশম্যান। এগুলো যখন ইন্ডিয়া বা বাংলাদেশে আসতো, সাদা ছিল তো, পিকুলিয়ে হয়ে যেত এগুলো দেখতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তামাটে ইংলিশম্যান with little clipped mustache. Oh my God, little clipped mustache. এবার মানুষ এই জায়গায় মোচ থাকে, মাস্টার্স মানে মোচ। গোফ, দারুণ বাংলা, গোফ, ভেরি গুড। গোফটা এরকম রাখে না, অনেকে দেখবো এভাবে ঘুরে রাখে না, অনেকে দেখবো আবার এটার সাথে এটা লিঙ্ক করে দেয়, ফ্রেঞ্চ কার্ড বলে দেবে। হ্যাঁ, দেখবো অনেকে আছে আবার পুরোটা রাখে পর্যন্ত, আবার এখানে কিছু নেই। হ্যাঁ, এবার এটা হচ্ছে হিটলার প্রক্রিয়া, হিটলারের মতো। হিটলার রাখবে হচ্ছে শুধু এই জায়গায়, ঠিক আছে? এইটা একদম পুরোটা বুঝতে হবে। লিটল সামান্য, ক্লিপ মানে ছাটা, তারপরে কি? মাস্টাচ। গ্যালপ, গ্যালপ মানে সজোরে দৌড়ানো। লিখো, সজোরে দৌড়ানো, দ্রুত বেগে দৌড়ানোকে বলে গ্যালপ। টু এন্ড ফ্রো, এদিক সেদিক। টু এন্ড ফ্রো মানে হচ্ছে এদিক সেদিক। ওয়েকিং, ওয়েকিং মানে সজোরে কোথায়? টু এন্ড ফ্রো পর্যন্ত লিখছো। গ্যালপ মানে হচ্ছে দৌড়ানো, টু এন্ড ফ্রো মানে হচ্ছে এদিক সেদিক, ওয়েকিং মানে হচ্ছে সজোরে পেটানো, সজোরে পেটানো। ওয়েকিং, ওয়েক, WHACK, সিকে, ওয়েক। পলো বলস, পলো বলস, ওয়েকিং দ্য পলো বলস। আচ্ছা, এটা কিরকম? আমি এক্সপ্লেন করতে হবে পুরো লাইনটা। দেখো, ময়দানের মধ্যে তখন পোলো খেলা বলে একটা খেলা ছিল। পোলো খেলাটা হচ্ছে তুমি কোথায়? হর্সের উপরে থাকবা, একটা বড় লাঠি থাকবে, বলটা থাকবে মাঠে, এই হর্সকে এভাবে চালাতে চালাতে ওই বলটাকে মারতে হবে জোরে জোরে। এই পুরো কথাটা বলছে। দেখো, ময়দানস ওয়ের ব্রোঞ্জ ইংলিশম্যান মানে কি? তামাটে বর্ণের ইংলিশম্যান উইথ লিটল ক্লিপড মাস্টাচ মানে কি? ওদের গোফ থাকে কি? খুব কম, ছাটা। গ্যালপ টু এন্ড ফ্রো, এদিক এদিক দৌড়াবে। ওয়েকিং পোলো বলস, ইট ওয়াজ অলমোস্ট as nice as being rich. It was almost as nice as being rich. কি? এটা ধনী হওয়ার মতোই আনন্দদায়ক। যারা আমাদের কাছে যাদের পয়সা কম, তারা এরকম ফ্যান্টাসির একটা ওয়ার্ল্ডে থাকে না, একদিন আমরা এটা করবো। আসলে কি, আমাদের যদি একটা ফ্ল্যাট হয়, একটা কার হয়, একটা খেতে যাওয়ার পয়সা হয়, আমরা কি সব সুখ কিনে ফেলতে পারবো? জীবনও না, অশান্তি আরো বাড়তে পারে। হ্যাঁ, আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার, সো হি ইউজ টু বাই, যেটা আমি কখনো আমার বউকে দিইনি। আমার মাকে খুব কম দিতে পারতো। প্রাইমারি স্কুলের টিচার মানে তো বুঝতেছো, খুব অভাবগ্রস্ত জীবন আমাদের। আমাদের ফ্যানও ছিল, এটা আমার মেয়ে বিশ্বাসই করে না। আমার ছেলে মেয়ে এরা বিশ্বাসই করে না, মনে করো যে কি এগুলো আমরা ফাঁকা মারতেছি। হ্যাঁ, ফ্যান ছিল না, তোমরা থাকছো কি? হ্যাঁ, আমরা চারজন নিচে ঘুমাতাম, মানে ভাই বোন সবাই, মা। এবং কি মা ছিল, মানে ওরকম মা আমি এখন আর দেখতেছি না। সারা রাত ঘুমাতে কখন আমি এটা বুঝতেছি না। এবং এনার্জি লেভেল কি অসাধারণ ছিল দেখো। আমার ওরে এভাবে করতেছে, ওরে করতেছে। আর একটা কমন ইয়ে ছিল, ওই গামছা ভিজাই, মানে আমাদের একটা একটা দিয়ে দিত, আমরা এখানে মুছে আলাদা করে দেখতাম। হয়ে গেছিল, ঘুম হয়ে গেছিল, আমরা 45 বছর কাটিয়ে দিলাম। কথাটা বুঝছো? যেটা বলছিলাম, my father used to buy a sari, very low budget sari for my mother on পহেলা বৈশাখ। দেখো, এই যে অদ্ভুত একটা ব্যাপার, এই যে ফিলিংস, কেমন? এটা মানি ডাজেন্ট। এই জন্য বলছে কি বলো, ইট ওয়াজ অলমোস্ট as nice as being rich. বুঝছো? তোমার ফিলিংস হচ্ছে কি তুমি একটা রিচ রিচ ভাবের মধ্যে আছো। আমরা যখন এসের মধ্যে ঢুকতেছি মনে হচ্ছে রিচ রিচ ভাব। এবার যদি ধরো আমরা রিসেন্ট গুলোতে ক্লাস, কথা তো এগুলোই বলবো, কিন্তু রিচ রিচ ভাব। হ্যাঁ, দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া। কারা থাকে ইন্ডিয়াতে? সব মানুষের কি থাকে? কি থাকে? ওই যে দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া, রিচ থাকে। কারা রিচ থাকে? ব্রিটিশরা। ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে ওরা রিচ থাকে না। ইন্ডিয়ানরা তো রিচ থাকতে পারে না, ওদের
ওরা অত্যাচার করতেছে, খেয়াল করো। এই জন্য বলছে এলিজাবেথ কাদের পক্ষ থেকে আসতেছে? ব্রিটিশদের, ও সুবিধা প্রাপ্তদের পক্ষ থেকে আসতেছে। এই জন্য বলছে ওর একটা ফিলিংস হচ্ছে ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং, কি বলতো, ওর দেশে তো ওর রিচ না, কিছু বুঝছো? এক ব্রিটিশ মানুষ যদি এখানে এসে কোচিং সেন্টার খুলে, তার মানে ওর ওইখানে চলতেছে না বলেই তো ওইখানে আসছে। খেয়াল করো, আমি এখানে পারছি না বলেই তো আমি ওখানে গিয়ে কি গাড়ি চালাচ্ছি এন্ড আর্নিং মানি। এখন ও যদি এসে আমার দেশে বলে যে কি বলতো, ও ইটস ডাস্টি, ভালো লাগে না একদম এই দেশ, হ্যাঁ, তোমার ইচ্ছে করবো না জোরে দুটো তারপর বানিয়ে না, এইটাই। তাহলে এত পর্যন্ত থাক, আবার করে দেবো আসলে ইটস ভেরি ভেরি টাফ। পরের দিন আমরা এটা শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সাবধানে থাকলাম, মশা আক্রমণ করতে হবে। ফ্লোচার্টের ক্লাস দিনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকেই দিব, তুমি ওই এটা জানতে। হ্যাঁ বলো।